আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইফতেখার মাহমুদ, মায়ামিতে একজন শিশু চিকিৎসক। আজকে এপ্রিলের 20 তারিখ। এই ভিডিওটা মূলত করছি আমাদের সাউথ ফ্লোরিডাতে বসবাসরত বাংলাদেশি ভাই বোনদের জন্য। আমরা এখানে একসাথেই থাকি, একটা পরিবারের মতো। তো সামনে যেহেতু কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে এবং করোনা ক্রাইসিসের মধ্যেই আমরা আছি, তা আজকে হয়তো এই দুটো বিষয় নিয়ে একটু আলাপ করব। তো আপনারা জানেন যে এখন সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় কিন্তু করোনার ভীতি, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, ইউরোপ, আফ্রিকা, সব জায়গাতেই। অলরেডি 25 লক্ষের মতো লোক বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে। 1,65,000-এর উপর মানুষ মারা গেছেন। সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকায়, প্রায় 8 লক্ষের মতো মানুষ আক্রান্ত, জীবন হারিয়েছেন 41,000-এর উপরে, বেশিরভাগই নিউ ইয়র্কে। এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা বিশাল অংশ নিউ ইয়র্কে থাকে এবং আনফর্চুনেটলি 100-র উপরে বিভিন্ন বয়সের নারী পুরুষ বাংলাদেশি জীবন হারিয়েছেন। এটা আমরা কল্পনাও করতে পারিনি। যাদের ফ্যামিলিতে পেশেন্ট আইসিইউতে আছে, চরম অসুস্থতার মধ্যে আছে, যাদের ফ্যামিলিতে জীবন হারিয়েছেন, তাদের জন্য আমাদের সমবেদনা। আর যারা চলে গেছেন তাদের রুহের আত্মার রুহের মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে। আমরা যারা ফ্লোরিডা স্টেটে আছি, আমরা জানি ফ্লোরিডার জনসংখ্যা প্রায় 2 কোটির মতো। তো মাস খানেক আগে কিছু মডেলিং করা হয়েছিল যে কোথায় কিভাবে এই রোগের আক্রমণ হবে, লোকজন কিভাবে আক্রান্ত হবে। সেই আক্রমণ বা আক্রান্তের হিসাব অনুযায়ী আমাদের ফ্লোরিডাতে কিন্তু এখন একটা সিরিয়াস অবস্থা থাকার কথা। প্রত্যেক দিন কয়েকশো লোক মারা যাবে, হাজার হাজার লোক অসুস্থ হবে, হসপিটালে জায়গা থাকবে না। কিন্তু সৌভাগ্যবশত আমরা ওই ধরনের একটা পরিস্থিতিতে আমরা পড়িনি। এখনও কিন্তু প্রত্যেক দিন 50 থেকে 60 জন মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে অনেক বয়স্ক লোক। নার্সিং হোম, তারপরে আপনার যারা ফ্রন্টলাইনে কাজ করছেন, ফায়ার ফাইটার, পুলিশ, যারা গ্রোসারি স্টোরে কাজ করছেন, প্রত্যেক দিন কাজ করছেন, ডাক্তার, নার্স, অনেকে আক্রান্ত হচ্ছেন। কিন্তু যেভাবে হওয়ার আমরা আশঙ্কা করেছিলাম ওর চেয়ে কিন্তু কম। তা আপনাদের মনে আছে যে প্রায় 1 মাসেরও আগে আমাদের গভর্নর কিন্তু এখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করে এবং 3 সপ্তাহ একটু আগে এখানে আমাদেরকে স্টে হোম অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল। যার কারণে আমাদের এখানে কার্যক্রম আমরা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসি। আমরা প্রায় সবাই অপ্রয়োজনে বাইরে যাইনি, বাসায় ছিলাম। সামাজিক দূরত্ব যেটা দরকার আমাদেরকে বলা হয়েছিল করার জন্য, ওটা আমরা করেছি। মোটামুটি বলবো যে ভালোই আমরা ডিসিপ্লিনের সাথে আমরা এখানে ফ্লোরিডাতে আমরা করেছি। এবং এটার কারণেই কিন্তু এই যে কার্ভ, যেটা ডিজিজ কার্ভ, যেটা হঠাৎ করে উঠে যাওয়ার কথা ছিল, ওটা কিন্তু হয়নি। এবং ডিজিজটা কিন্তু একটা কন্টেইনমেন্টের মধ্যে চলে আসছিল, একটা লো গ্রেডের মধ্যে চলে আসছে। এটাতে কিন্তু অনেক জীবন বেঁচে গেল। অনেক অসুস্থ মানুষ, যাদের অসুস্থ হওয়ার কথা ছিল, সুস্থ মানুষ, তারা অসুস্থ হয়নি। এটা কিন্তু আমরা ক্রেডিট আমরা সমস্ত ফ্লোরিডাবাসীদেরকে আমরা দেব এবং আমাদের প্রশাসনকে দেব। আর আরেকটা জিনিস বলি, আমাদের এই যে সাউথ ফ্লোরিডাতে আমরা যারা আছি, আমরা জানি এখানে মায়ামি, ফোর্ট লডারডেল এবং ওয়েস্ট পাম বিচ খুবই ঘনবসতিপূর্ণ জায়গা এবং এখানে প্রায় 30,000-এর উপরে বাংলাদেশিরা আছি। আমরা খুবই ভাগ্যবান যে যতটুকু জানি কোনো বাংলাদেশি কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হননি বা হসপিটালাইজড হননি, এটা আমাদের জানা মতে যতটুকু জানি। হ্যাঁ, তো এটা তো বিশাল একটা ব্যাপার, তাই না? আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি, আমাদের বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া করি। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন স্টেট এবং বিভিন্ন সিটিতে কিন্তু প্রটেস্ট হচ্ছে। যেমন ওহায়োতে, মিশিগানে এবং আরও কয়েকটা জায়গায়
প্রচুর পরিমাণ লোকজন জড়ো হচ্ছে, প্রটেস্ট করছে, এরা কাজে ফিরতে চায়, এরা নর্মাল জীবনযাত্রার মধ্যে চলে আসতে চায়, এরা লকডাউনের মধ্যে থাকতে চায় না। কারণ অনেকেই কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করতে হয়, এবং যদি স্টিমুলাস একটা প্ল্যান আছে কিন্তু অনেকের কাছে পৌঁছাচ্ছে না, এরা কাজে ফিরতে চায়। অনেকে আবার খুবই হতাশ হয়ে গেছে বাসার মধ্যে থেকে, মানসিক প্রবলেম হচ্ছে, বিভিন্ন কারণেই কিন্তু এনারা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে বিভিন্ন প্রটেস্ট, প্রসেশন, র্যালি করছেন। এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমরা লকডাউনে থাকলে বা আমরা যে আইসোলেশনে থাকি, তাইলে ভাইরাসটা কিন্তু সংক্রমিত হবে না, কারণ আমরা একজন আরেকজনের কাছে আসছি না। ভাইরাসটা কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হবে, একটা কন্ট্যাক্টে আসতে হবে, অথবা ক্লোজ একটা প্রক্সিমিটিতে আসতে হবে। তো এখন যারা র্যালি করছেন বা যারা একসাথে একত্রিত হচ্ছেন, এটা কিন্তু এই যে বাধা যেটা দেওয়ার কথা ভাইরাস সংক্রমণে, সেটা কিন্তু আমরা দিচ্ছি না। না দিলে হবে কি, অনেকেই এই ভাইরাসটা নিয়ে বাসায় চলে যাবে, ভাইরাস সংক্রমণ বাড়িয়ে দেবে, কমিউনিটি আরও বাড়বে। এই যে আমাদের যে সুফলটা আমরা পেলাম, এটা কিন্তু থাকবে না। আরও বলি, 2 দিন আগে আমাদের ফ্লোরিডাতে জ্যাকসনভিল বিচ যেটা আছে, এটাকে ওপেন করা হয়েছে। ওইখানে হাজার হাজার লোক, ওপেন করার সাথে সাথে হাজার হাজার লোক ওইখানে চলে গেছে, কারণ সবাই বাসার মধ্যে দম বন্ধ হয়ে আসছিল, চলে গেছে। কিন্তু এটাতে হবে কি, যারা ধরেন সুপ্ত অবস্থায় আছে বা যারা সিমটম নাই কিন্তু ভাইরাস ইনফেকশন আছে, এরা কিন্তু ভাইরাসটাকে ছড়িয়ে দেবে। তা আমরা যে সুযোগ সুবিধাটা এখন পাচ্ছি যে আমাদের সংক্রমণের হারটা কম, এটা কিন্তু আমরা অন্যদিকে মোড় নেবে ব্যাপারটা। হ্যাঁ, তাই না? আরেকটা হচ্ছে কি, এই প্রেশারের কারণে যেহেতু, এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে প্রেসিডেন্ট লেভেলেও কিন্তু যেখানে টাস্ক ফোর্স আছে, ওনারাও কিন্তু বারবার আমাদেরকে একটা মিশ্র ইঙ্গিত দিচ্ছেন যে যে কোনো সময় আস্তে আস্তে করে আমাদের এই লিমিটেশন যেগুলো আছে, লকডাউন যেগুলো আছে, এটাকে রিমুভ করা হবে। রিমুভ করলে লোকজন কাজে চলে যাবে, বিচে চলে যাবে, পার্কগুলো খোলা হবে, তার রিক্রিয়েশনের কাজগুলো চলবে, বিভিন্ন ধরনের গণজমায়েত এগুলো হবে, মানুষের কাছাকাছি আসলে পরে হবে কি, তখন এই রোগটাকে আবার যে আমরা আগের একটা পরিস্থিতি ছিলাম, প্রচণ্ডভাবে বিস্তার করছিল, এটা কিন্তু আবার হতে পারে। তো এখানে এই যে ফ্লোরিডার ব্যাপারেই বলি যে একটা বিচ খুলেছে, কিন্তু মনে হচ্ছে যে আরও অনেক কিছুই খুলবে, ব্যবসা বাণিজ্য আরও খুলবে, মানুষের যাতায়াত বেড়ে যাবে আস্তে আস্তে, লিমিটেডভাবে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু মানুষের বাইরে যাওয়াটা বেড়ে যাবে। তো আমি আমাদের যে কমিউনিটি আছে, আমাদের কমিউনিটির কাছে আমি বলতে চাই যে আপনারা কিন্তু ভুলে যাবেন না যে এই ভাইরাসটাকে প্রতিহত করার, বা এটা ভাইরাসটা যে আমাদের শরীরের মধ্যে না আসে বা আমাদের ফ্যামিলি মেম্বারদের শরীরে না আসে, উপায় কিন্তু একটাই। সেটা হচ্ছে কি, সামাজিক দূরত্ব, অপ্রয়োজনে কোনো জায়গায় না যাওয়া, গ্যাদারিং না করা, হ্যান্ড ওয়াশ করা সোপ দিয়ে, মাস্ক পরা, এই বেসিক যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু পালন করতেই হবে, যেখানেই যাক। একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে না বুঝে অনেক কিছু করবে, অনেকের প্রয়োজনের কারণ অনেক কিছু করবে, কিন্তু আপনার যদি প্রয়োজন না থাকে ওগুলো করার, বাইরে আননেসারি বাইরে যাওয়ার বা গ্যাদারিং করার, পিকনিক করার, পার্টি করার বাসার মধ্যে, এগুলো দরকার না থাকে কাইন্ডলি করবেন না। পিকনিক পার্টি তো দরকার প্রশ্নই ওঠে না এরকম অবস্থায়, কিন্তু আমরা অনেক সময় ভুলে কিন্তু আমরা করতে পারি, এটা ভুল হয়ে যাবে, এটা আমরা করবেন না। আমাদের অনেকের বাসার মধ্যে মুরব্বীরা আছেন, বয়স্ক মুরব্বী, ওনাদের বিভিন্ন ধরনের ডিজিজ আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, শ্বাসকষ্ট, ক্যান্সার, অনেক কিছু আছে, অনেক বাচ্চাদের অসুস্থতা আছে। আমরা হয়তো একজন বাইরে যাচ্ছি, আমরা ডিজিজটা বাসার মধ্যে নিয়ে আসতে পারি, এসে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা ইনফেক্ট করে দিতে পারি, এটা একটা বিরাট সর্বনাশ হয়ে যাবে। তো আমাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস বলি, এখন বিজ্ঞানীরা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, আগে আমরা মনে করেছিলাম যে ইমিউনিটি ডেভেলপ করবে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ভিতরে, এটা ডেভেলপ করবে যখন একজনের ইনফেকশন হবে। এটা খুব সাইলেন্টলি হতে পারে, কোনো সিমটম ছাড়াই হতে পারে, একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করবে। কিন্তু এখন বলা হচ্ছে যে যাদের অসুখ হয়েছিল বেঁচে গেছেন, তাদের ব্লাড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকে ডেভেলপ করছে না। সাধারণত যে কোনো ইনফেকশনে যদি আপনি বেঁচে যান,
তাহলে পরে আপনার বডিতে এক ধরনের কেমিক্যালস বিল্ড আপ হয়, এটাকে বলে অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডিটা কিন্তু ওই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে দেয়, যার কারণে আপনি যদি আবার ওই রোগের সামনে যদি আপনি রোগ যদি আপনার শরীরে প্রবেশ করে, এই অ্যান্টিবডি কিন্তু রোগটাকে কিল করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এখনও পর্যন্ত যে রিপোর্ট আসছে গত কয়েক সপ্তাহ ধরে, সেটা হচ্ছে কি আমাদের ইনফেকশন হওয়ার পরেও আমাদের বডিতে যে অ্যান্টিবডিগুলো প্রোডাকশন হচ্ছে এটা এনাফ না রোগটাকে প্রতিরোধ করার জন্য, এক নাম্বার। নাম্বার টু হচ্ছে কি বিজ্ঞানীরা এখন বলছেন যে এই যে ক্রাইসিসটা চলছে এখন কত প্রায় 4 মাস 5 মাস হবে, কিন্তু এই ক্রাইসিস কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না, এটা আরও 1.5 বছর 2 বছর পর্যন্ত চলতে পারে, যতদিন পর্যন্ত কয়েকটা জিনিস না হচ্ছে। একটা হচ্ছে কি ভ্যাকসিনেশন। আমরা যদি আবিষ্কার করতে না পারি তাহলে কিন্তু আপনি প্রতিরোধ করবেন কিভাবে? আপনারা হয়তো যেহেতু অনলাইনে সবাই আছেন, আপনারা শুনছেন হয়তো হার্ড ইমিউনিটিটা বলা হচ্ছে কি যদি একটা জনগোষ্ঠীর 60 থেকে 70% লোক যদি বডির মধ্যে প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করতে পারে তাইলে কিন্তু হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে। এই 60-70% যে লোক এরা কিন্তু বাকিদেরকেও প্রোটেকশন দিতে পারবে। এটা হচ্ছে হার্ড ইমিউনিটি। তখন হার্ড ইমিউনিটিটা কীভাবে ডেভেলপ করে? হার্ড ইমিউনিটি ডেভেলপ করে দুইটা ভাবে। একটা হচ্ছে কি যদি আপনারা মাস স্কেলে ভ্যাকসিনেশন করা যায়, তাই না, মাস স্কেলে ভ্যাকসিনেশন করা যায়। আরেকটা হচ্ছে কি ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে বডি যদি অ্যান্টিবডি ক্রিয়েট করে বডির শরীরের ভিতরে এবং এটা যদি থাকে বডির মধ্যে তাহলে কিন্তু এটা ভ্যাকসিনের মতোই কাজ করে। যার কারণে আপনি দেখবেন যে অনেক লোক আপনি নিজেদের মধ্যেও যে আমরা অনেক ডিজিজের ভ্যাকসিন পাইনি, কিন্তু আমাদেরকে ভ্যাকসিনেশনের বডির মধ্যে কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু আমরা সাইলেন্ট ইনফেকশনের কারণে হয়েছে। এটা একটু জটিল এবং সায়েন্টিফিক ডিসকাশন, আমি ওটাতে যাব না। তবে বললাম যে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে কি হার্ড ইমিউনিটি ডেভেলপ করা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে। তো ন্যাচারাল ইনফেকশন যদি হয়, এই ডিজিজটা হওয়ার পরে যেই পরিমাণ লোক মারা যাচ্ছে ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে, আমরা যদি ওইটার জন্য ওয়েট করি, সবাইকে যদি ইনফেকশন হওয়ার জন্য আমরা ওয়েট করি, যেমন কিছু কিছু জায়গায় কিন্তু এটা চেষ্টা করেছে। একটা হচ্ছে ইংল্যান্ডে চেষ্টা করেছিল, এটা বন্ধ করে ওরা কিন্তু আবার আইসোলেশনে লকডাউনে চলে গেছে। সুইডেনে চেষ্টা করছে। সুইডেন একটা ছোট দেশ, ওইখানে লোকজন বেশি নাই, ওইখানে ছোট দেশ হিসাবে সবাইকে ইনফেকশন করে মনিটরিং করে হসপিটালের সার্ভিসের মাধ্যমে ওরা চেষ্টা করছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। যদি করতে পারে দেখা যাক, এখনও এরা বলছে না যে করা গেছে, কিন্তু এরা চেষ্টা করছে এখন। কিন্তু অন্য কোনো দেশে আমার জানা মতে হার্ড ইমিউনিটির জন্য চেষ্টা করা হচ্ছে না, যেমন ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে। হ্যাঁ, তো সুতরাং আমাদেরও কিন্তু একই অবস্থায় আমেরিকাতেও আমরা যেটা করছি আইসোলেশন, লকডাউন ইত্যাদির মাধ্যমে ডিজিজের মাত্রাটাকে আমরা কমাচ্ছি এবং অপেক্ষা করছি যে বৈজ্ঞানিকরা যারা এখন ল্যাবে কাজ করছেন বা যারা ফিল্ডে রিসার্চ করছেন তারা এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি চেষ্টা করছে একটা ভালো ভ্যাকসিন বানানোর জন্য। অনেকেই চেষ্টা করছে, কিন্তু অনেকেই চেষ্টা করছে একসাথে, মানে কে প্রথমে করবে, কে সাকসেসফুল হবে এটা দেখা যাক। তবে এই ভ্যাকসিন বের করতে আপনার 1.5 বছর তো অবশ্যই লাগবে, কারণ ভ্যাকসিনের কতগুলো মানে একটা ভ্যাকসিন বের করার আগে কতগুলো স্টেজ আছে, বেশ কিছু ট্রায়ালের মাধ্যমে যেতে হবে এবং এই ট্রায়ালগুলো সময় সাপেক্ষ। কারণ একটা ভ্যাকসিন যদি সেফ না হয় তাহলে ভ্যাকসিনটা বাজারে কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ আসতে দেবে না। যেমন FDA আছে, WHO আছে, CDC আছে, গভর্নমেন্ট আছে, এগুলো টেস্ট না করে একটা ভ্যাকসিন মার্কেটে আসতে দেবে না। এবং এই প্রসেসটা 1 থেকে 1.5 বছর লাগে যদি সাকসেসফুল ভ্যাকসিন বের করা যায়। আশা করি পারবে, কারণ আমাদের এখন বিজ্ঞান যে উন্নত অবস্থায় আছে, ভ্যাকসিন বের করা সম্ভব, কিন্তু সময় লাগবে। তাইলে এই সময়টা 1 থেকে 1.5 বছর এই ইনফেকশনটা কী হবে, এটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসতেই থাকবে, আমাদের সাথেই থাকবে। হয়তো লকডাউন করা হবে, আইসোলেশন করা হবে, ভ্যাকসিন ডিজিজটা কিছুদিন একটু চুপচাপের মধ্যে ইনফেকশনটা স্প্রেড করবে না, তারপর লোকজন অতিষ্ঠ হয়ে যাবে, তারা বাইরেই চলে আসবে, কাজে চলে যাবে, আবার ইনফেকশনটা হবে। এইভাবে একে ঢেউয়ের মতো করে উপরে নিচে বাড়বে কমবে, এভাবে চলতে থাকবে 1 থেকে 1.5 বছর যদি আমরা ভ্যাকসিন পেয়ে যাই। আর এর মধ্যে তো অনেক লোক ন্যাচারাল ইনফেকশন হয়ে যাবে,
দুর্ভাগ্যবশত অনেকেই চলেই যাবে আমাদের কাছ থেকে, কিন্তু যারা বেঁচে থাকবে তাদের হয়তো ইনফেকশন অ্যান্টিবডি ডেভেলপ করবে ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে। আর আমরা যদি ভ্যাকসিনটা পেয়ে যাই তাহলে পরে আমরা বলবো যে হ্যাঁ আমরা এই করোনাকে আমরা জয় করেছি। সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপার। এখন যাদের ডিজিজ হচ্ছে তাদের ট্রিটমেন্টের কী অবস্থা? সত্যি বলতে কি এখনও পর্যন্ত কোনো ওষুধ, একটা ওষুধ বলবো না যে 100% কনফার্ম যে এই ডিজিজটাকে করতে পারবে, মানে নিরাময় করতে পারবে। আমরা কয়েকটা ওষুধের নাম শুনেছি, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, রেমডেসিভির, তো বিভিন্ন নামে বিভিন্ন ওষুধ এখন মার্কেটে আছে। এগুলো চেষ্টা করা হচ্ছে, কিছু রিসার্চের মাধ্যমে কিছু চেষ্টা করা হচ্ছে, কিছু কিছু পেশেন্টের ইচ্ছার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, ডাক্তাররা ডিসিশন নিচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু একটা ভালো ওষুধ বলা হয় না যে এটা এই ডিজিজের ট্রিটমেন্ট। হ্যাঁ, তো এটা একটা সমস্যা। আশা করি এটাও হয়তো আমরা কিছু হয়তো কয়েক মাসের মধ্যে আমরা হয়তো একটা কিছু পাবো। আর একটা হচ্ছে টেস্টিং। হ্যাঁ, এখন যে টেস্টিং সব জায়গাতেই, সারা দেশ, সারা পৃথিবীতেই বলতে পারো, কয়েকটা দেশ ছাড়া, যেমন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এবং চায়নাতেও হয়তো টেস্টিং ভালো অবস্থায় আছে, কিন্তু জার্মানিতে আছে। কিছু কিছু দেশে তাদের টেস্টিং ক্যাপাসিটি খুব ভালো। আমাদের আমেরিকাতে এখন একটু ভালোর দিকে আছে, বাংলাদেশেও একটু ডিফিকাল্টি হচ্ছে। তো টেস্টিংটা কিন্তু করতে হবে। টেস্টিংয়ের মাধ্যমে আমরা জানবো কে অসুস্থ, তাকে আমরা আইসোলেট করতে পারবো। আর টেস্টিংয়ের মধ্যে জানবো যে কার অসুখ হয়েছে, যার অ্যান্টিবডি বা তার প্রতিরোধ ক্ষমতা হয়েছে, তখন উনি কিন্তু কাজ করতে পারবে। মোটামুটি রিস্ক থাকবে, কিন্তু কাজ করতে পারবে। তো এই জিনিসগুলো, পুরো ব্যাপারটা, একটা হচ্ছে টেস্টিং, একটা হচ্ছে কি ভ্যাকসিন আবিষ্কার করা, আরেকটা হচ্ছে কি আপনার ওষুধ আবিষ্কার করা, আরেকটা হচ্ছে এই যে আইসোলেশন, লকডাউন, এই সম্মিলিতভাবে এই ডিজিজটা কিন্তু আস্তে 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 যাবে, সময় লাগবে, তবে যাবে, ইনশাল্লাহ যাবে। সবার চেষ্টার মাধ্যমে এটা চলে যাবে, কিন্তু এর সময় লাগবে, 1 থেকে 1.5 বছর, 2 বছরও লাগতে পারে। এটা আপনারা নিশ্চয়ই ফলো করছেন, অনলাইনে আছেন, তো আপনারা বিভিন্ন রিপোর্টগুলো দেখছেন। তো একসময় হয়তো ইমিউনিটিটা আসবে। যতক্ষণ না আসে, যতক্ষণ চলে না গেছে, আমাদেরকে কিন্তু সর্বোচ্চ আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই ডিজিজটা কন্ট্রাক্ট না করি। কন্ট্রাক্ট করে অথবা নিয়ে আমাদের বাসার মধ্যে না নিয়ে আসি, আমাদের ফ্যামিলির মধ্যে না নিয়ে আসি, আমাদের যারা বয়স্ক মুরব্বীরা আছেন এনাদের কাছে, কারণ এনারা হচ্ছে কি সর্বোচ্চ রিস্কে আছে। তো যতদিন পর্যন্ত আপনারা ভ্যাকসিন পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই লকডাউন উঠে গেলেও, যদিও আপনার বীজ খুলে দিচ্ছে, রাস্তাঘাট খুলে দিচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই ভুলে যাবেন না যে মাস্ক পরা, হাত ধোয়া, তারপরে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব যেটা বলা হচ্ছে, এবং আপনার কাজে গেলে কাজের থেকে বাসায় এসে ক্লিনলিনেস, হাইজিন যেটা, সেটা মেনটেন করতে হবে। গোসল করে, কাপড় চোপড় ধুয়ে, সম্পূর্ণ যতটুকু পারেন, ইনফরমেশন না থাকলে ইনফরমেশন আপনারা নেন, নিয়ে কাজে লাগান। কেমন, এটা করতে হবে। আর রমজানের ব্যাপারে একটু কথা বলি। এখন আর 3 দিন পরেই তো রমজান শুরু হবে। আমরা সারা বছর মুসলমানরা সারা পৃথিবীতে আমরা এই মাসটার জন্য বসে থাকি, কারণ তখন আমরা একটু ধর্ম করার চেষ্টা করি যতটুকু পারি। তারপরে আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে। আমরা একসাথে মসজিদে আমরা ইফতার করি, অনেক সময় কোনো বাসায় ইফতার করি একসাথে, তারাবির নামাজ পড়ি প্রত্যেক রাতে, প্রত্যেক মসজিদে কয়েকশো লোক, বিভিন্ন মসজিদে হাজার হাজার লোক হয়। তো এখন এই যে করোনার ক্রাইসিস চলছে, আমার জানা মতে পৃথিবীর সব জায়গায় এবং আমাদের স্থানীয় এখানেও সমস্ত স্কলাররা, ইসলামিক স্কলাররা বলছে যে আমাদের এই বছর আমাদের তারাবি করা যাবে না, আমাদের একসাথে কংগ্রিগেশন করা যাবে না, একসাথে বসে খাওয়া দাওয়া করা, ইফতার করা, এগুলা করা যাবে না। কারণ এটা করলে আমরা নিজেদের ক্ষতি করব, এবং আমরা যেই সমাজের মধ্যে থাকি, যদিও এরা আমাদের ধর্মে না, অন্য ধর্মের, এরাও কিন্তু আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমরা ইনফেকশনটাকে ছড়াই দেবো, তাই না? এটা একটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইরা। কারণ যেহেতু আমরা এটার জন্য, এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি সবসময়, একসাথে আমরা ইফতার করব, আমরা একসাথে তারাবি পড়ব, কিন্তু আমরা আমাদের স্কলারদের কথা আমরা শুনব। আমাদের ইসলামিক স্কলাররা বলছেন এটা করা যাবে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যারা এক্সপার্টরা আছেন পাবলিক হেলথের, এনারাও বলছেন যে এটা মারাত্মক ভুল হবে,
এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু বলছে যে আমরা একসাথে এই যে কংগ্রিগেশন করা, গ্যাদারিং করা ঠিক হবে না। তো আমি একটা বলি যে যেহেতু এটা মসজিদে করা যাবে না বা পাবলিকলি করা যাবে না, হয়তো ভুলবশত আমাদের মধ্যে অনেকেই প্রাইভেটলি নিজেদের বাসার মধ্যে বা অন্য কোনো জায়গায় হয়তো ছোট স্কেলে তারাবি পড়ার চেষ্টা করতে পারে, অথবা এই যে ইফতার পার্টি ইত্যাদি করার চেষ্টা করতে পারে। ভাইয়েরা অবশ্যই এটা করবেন না, এবং যদি জানেন যে কেউ করার চেষ্টা করছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওটাকে বাধা দেওয়ার জন্য, কারণ এটাতে কোনো সুফল হবে না, এটাতে খারাপ হতে পারে এবং এটা ইনফেকশনটা আমাদের কমিউনিটিতে ছড়াই যেতে পারে। একদম গ্যাদারিং করবেন না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইফতারও বাসায় করবো, নিজেদের বাসায় করবো নিজেদের ফ্যামিলির সাথে, এবং নামাজটাও বাসায় পড়বো নিজেদের ফ্যামিলির সাথে। তারাবির নামাজ এবং অন্যান্য নামাজগুলো আমরা এখন যেভাবে চলতেছি আমরা ঠিক এইভাবেই চলবো। রোজা রাখবো, কিন্তু আমরা এই গ্যাদারিংটা করবো না। এই জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমার অনেকেই পেশেন্ট আছেন, আপনারা পেশেন্টের ফ্যামিলিরা আছেন, আমার তো প্যাশ না হলো তো কয়েক হাজার আমি ফ্যামিলির ট্রিটমেন্ট এখানে করেছি। আমার অনেক বাচ্চারা যারা আমার কাছে ছোটোবেলায় চিকিৎসা নিয়ে তারা এখন কলেজে পড়ছে, তারা এখন ফ্যামিলি, তাদের নিজেদের ফ্যামিলি শুরু হয়েছে। আমি অনেককেই চিনি। আমি আপনাদের কাছে এই আবেদনটা নিয়ে আসছি, এই ভুলটা করবেন না। হ্যাঁ, আপনারা এই এখন যে আমরা প্র্যাকটিসটা করছি, সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়া, তারপরে আপনার এই অপ্রয়োজনে দোকানপাটে না যাওয়া, বাইরে না যাওয়া, এই জিনিসগুলো মেনটেন করবেন। আরেকটা জিনিস বলি ভাইয়েরা, এখানে সাউথ ফ্লোরিডাতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই একটা যে হটলাইনের ব্যবস্থা করেছেন। এখানে হেলথ অ্যাডভাইস দিচ্ছেন ডাক্তাররা, আমিও ওই গ্রুপের মধ্যে আছি, প্লাস বিজনেস অ্যাডভাইস দিচ্ছেন। আমি একটা নাম্বার বলছি, এই নাম্বারটা একটু লিখে রাখেন, 855-522-6654। এখানে যারা আছেন এরা আপনাদেরকে সার্বক্ষণিক অ্যাডভাইস করার জন্য রেডি আছেন, আমিও রেডি আছি। আপনারা এই নাম্বারে ফোন করলে আমাকেও পাবেন। আর যদি মনে করেন আমাকে ইনবক্স করতে চান কোনো ব্যাপারে, কোনো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, আমি আপনাদের পাশেই আছি। ভালো থাকবেন। আমি রমজানে আপনাদের সবাইকে রমজান মুবারক, এবং আপনারা বিশ্ব মানবতার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং এটা আমরা সবাই জানি, ফেইথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সায়েন্স, কমন সেন্স, ফেইথ, এগুলো আমাদেরকে একসাথে করতে হবে, করে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকেও বাঁচাতে হবে। আর যারা বাংলাদেশে আছেন, যদি এই ভিডিও দেখেন, আপনারাও চেষ্টা করবেন এই কিছু জিনিস ফলো করার জন্য। আপনাদের জন্য আমরা যারা বাইরে আছি, প্রবাসে আছি, আপনাদের জন্য আমরা সবসময় চিন্তা করি। আমাদের ফ্যামিলিরা আছে ওখানে, আমরা আমাদের ফ্যামিলির জন্য চিন্তা করি, সবাই চিন্তা করি। আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আমরা যদি কিছু করতে পারি, আমরা চেষ্টা করি ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি এবং পাঠাচ্ছিও, এবং আরও কিছু করতে পারলে আমরা চেষ্টা করব, আমাদেরকে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা বাইরে আছি আমরা আপনাদেরকে ভুলি নাই, আর আপনারাও আমাদেরকে ভুলবেন না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।